সরল ভাষায় দর্শকদের জন্য যে কোন কোন মানদণ্ডের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং গুলো করা হয় যে কারণে আমরা পিছিয়ে যাই? আসলে আমি তার আগে একটু বলবো, চমক হাসান কিন্তু চমৎকার একটা কথাই বলেছেন, সে ফোকাস করেছেন যেটা কালচার। কালচার মিনস এস্টাবলিশমেন্ট বা রিসোর্সেস, ইনফ্রাস্ট্রাকচার। দ্যাট ইটসেলফ ইজ এ প্রবলেম। ইনফ্রাস্ট্রাকচার আমরা জানি কতটুকু। আমি একটু বলবো, আমি অভিজ্ঞতা থেকে বলবো যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় 24 জন ফ্যাকাল্টি মেম্বার ছিল এবং তন্মধ্যে বোধহয় 19 জনেরই ডক্টরেট ডিগ্রি ছিল। ম্যাক্সিমামেরই ছিল হচ্ছে কোরিয়া, জাপান থেকে বেশি। তো আমাদের তো যেহেতু 3 দিন কাজ করতে হয়, I had to go to the lab and all those, all those infrastructure that that eventually help a student to excel in their career, and professors to take them and give them hands-on life skill and that kind of the pedagogy. তো আমি অবাক হয়ে গেলাম যে এত উন্নত দেশ থেকে তারা ডক্টরেট ডিগ্রি করে আসলো। বিশেষ করে আপনার এই কেমিস্ট্রি বা সায়েন্টিফিক ডিসিপ্লিন গুলোয় বিশেষ করে কোরিয়া, জাপান অনেক অনেক এগিয়ে, as good as United States and all other western countries. কিন্তু যখনই ল্যাবে গিয়ে দেখলাম কোনো কিছুই তাদের জন্য সাপোর্ট নেই, একেবারে বিয়ার ডিলাপিডেটেড, একেবারে বলতে গেলে নাই বললেই চলে এই ধরনের। সো হোয়াট ইজ দি ইউজ অফ দোজ ডক্টরেট ডিগ্রি? আপনি দেখুন, আমি গত বছরই বোধহয় দেখলাম যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেস্ট ডিপার্টমেন্ট হয়েছে ইন দ্য কান্ট্রি। এবং আমরা কিন্তু পুরো ডিটেইল দিয়ে আসছি। আই হোপ ইউ নো দ্যাট রিপোর্ট ইউজুয়ালি ওয়েন্ট টু দ্য হিকাপ এন্ড আলটিমেটলি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তো চমক হাসানের মতো আমিও বলবো যে দেখুন, আপনি নূপুর আপনিও বলেছেন আমি এখানে 33 বছর, I had the opportunity to go to 65 countries in the world, mainly for academic mission, conferences, research project. আমি অনেকগুলো রিসার্চ প্রজেক্ট করেছি অনেকগুলো দেশে। আপনি দেখুন, এখানে কিন্তু আপনার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে আপনি মেডিকেলে যাবেন বা আরেকটা বিশ্ববিদ্যালয়ে পাবেন। বাংলাদেশে আপনি দেখুন যারা কম্পিটিশন করে, যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা ইভেন পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, ইভেন এবং ভালো টপ যে প্রাইভেট ইউনিভার্সিটিস গুলোতে যাওয়াটা ইজ নট দ্যাট ইজি। ওই যে একটা কথা আছে, আপনার দেখেন, আপনার আমি জানি না দেখছেন কিনা, হোয়াট ইউনাইটেড স্টেটস ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া, ওই ব্রেইনটা বলেছিল, ওখানে একটা কথা ছিল, you might not be able to make into IIT, but you easily can make to MIT. ন্যাশনাল যে কম্পিটিশন গুলো, এটা সাংঘাতিক কম্পিটিশন। কিন্তু আমাদের বাংলাদেশের যে স্টুডেন্ট যারা, আমি চোখ বন্ধ করে বলবো 50% বিশ্বাস করে যে ইউনিভার্সিটিস গুলো, বুয়েট ইজ এ মডেল ইউনিভার্সিটি, বুয়েট আমি বলবো সেখানে 100%। অন্যান্য ইউনিভার্সিটি 50% স্টুডেন্ট দে ক্যান লিড এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার তো জানার সুযোগ হয়েছে, সো মেরিটোরিয়াস, সো ডাইনামিক। বাট ওই যে বললাম যে আপনার শিক্ষার যে উপাদানগুলো, হোয়াট আর দে গেটিং? তো কারিকুলাম নিয়ে আমি একটু বলি, ইটস অল অ্যাবাউট কারিকুলাম, রাইট? দু ধরনের কারিকুলাম বলি আমরা, এক্সপ্লিসিট এন্ড ইমপ্লিসিট। এক্সপ্লিসিট কারিকুলাম গুলাকে বলা হয় যেমন কি প্রোগ্রাম আছে আপনার, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, রাইট, অর্থাৎ কনক্রিট যেগুলো। ইমপ্লিসিট হচ্ছে যেগুলো আপনার সাপোর্ট, অর্থাৎ তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য স্টুডেন্টদের, শিক্ষকদের বা ইনফ্রাস্ট্রাকচার পুট ইন প্লেস। মেন্টাল কাউন্সেলিং, আমরা দেখেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যে আমরা হ্যারাসমেন্টের কথা শুনছি, সুইসাইডের কথা শুনছি, এখানে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগুলোর জন্য সাপোর্ট সার্ভিস আছে, এগুলোকে বলা হয় ইমপ্লিসিট কারিকুলাম। এই ইমপ্লিসিট কারিকুলামে চমক হাসান যেটা বললো যে আমরা কিন্তু শূন্যতে চলে যাই র্যাঙ্কিং যখন করে বিশ্ববিদ্যালয়। আরেকটা জিনিস যেটা আমি বলছি না, কিন্তু আসলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো নাই, অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এগিয়ে গিয়েছে। আমি আমার সুযোগ হয়েছে প্রায় 26 জন ভাইস চ্যান্সেলরের সাথে কাজ করার জন্য, এআইবিএস প্রেসিডেন্ট হিসাবে। বুয়েটের ভাইস চ্যান্সেলরের সাথেও আমি কনফারেন্স করেছি। তো আমরা একটা কথা বলি, ডিজাইন এন্ড ডেলিভারি অফ দ্য স্টুডেন্ট লার্নিং এক্সপিরিয়েন্স। চমক হাসান একটু টাচ করেছিল যে বিভিন্ন জায়গায় যাচ্ছে তারা, কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু আমাদের জন্য একটা সম্মান বয়ে আনছে। জাস্ট এ টোকেন, দিস ইজ টোকেন রিপ্রেজেন্টেশন। কতজন যেতে পারছে? প্রত্যেকেরই তো সুযোগ পাওয়া উচিত, এই সুযোগগুলো নাই টিচারদের। আমি যখন এআইবিএস এর প্রেসিডেন্ট, আমি একটা বললাম যে নো, এআইবিএস এর হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে স্কলারলি ডেভেলপমেন্টে কাজ করা। সেটা কি? রিসার্চ, আমরা সেমিনার করি, সিম্পোজিয়াম করি। এবং আমি যখন প্রেসিডেন্ট, আমি বললাম যে না, ট্রাভেল গ্রান্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার ইন বাংলাদেশ। আমরা দেখুন, আমি আপনাকে একটু আগে বললাম 65 দেশে যাওয়ার সুযোগ হয়েছে। মোস্ট অফ দ্য all of those trips
সাপোর্টেড বাই মাই ইউনিভার্সিটি। আমি হুম যেহেতু হুম হুম ইন্টারন্যাশনালি আমি কাজ করছি, অনেক সময় আমাকে তারা ইনভাইট করেছে, সেই প্রতিষ্ঠানে পে করেছে। আমি আমাদের মনমোহন বিশ্ববিদ্যালয়ে আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টা 17 জনকে আমার সুযোগ করে দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন। এবং এইখানে এসে কিন্তু দে মেক মি প্রাউড, কারণ আমি জানি হাউ কম্পিটিটিভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশে। কিন্তু আপনার অনেকগুলো ব্যাপার আছে, তাদের কিন্তু আরো বেশি ভালো করতে পারতো। প্রবলেমটা হচ্ছে তারা এই যে সাপোর্ট গুলো আমরা যেগুলো এখানে পাচ্ছি, এগুলো পাচ্ছে না। আপনি দেখুন যে আপনি রিসার্চ করছেন, কাটিং এজে রিসার্চ করছেন, হ্যাঁ, বিশেষ করে আপনি যে সাইন্টিফিক ডিসিপ্লিন গুলো দেখেন, যে R&D সেক্টরটা, ওইটা আমি একটু পরে বলবো, বা স্টেম বেসড যেগুলো আছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, গুলোই কিন্তু আপনার প্রচুর সাপোর্ট দরকার এবং প্রচুর কোলাবোরেশন দরকার, ইভেন হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্সেসে। তা আমরা ট্রাভেল গ্র্যান্ট করি, এবং ট্রাভেল গ্র্যান্টের মধ্যে বাংলাদেশ থেকে এসে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পেপার প্রেজেন্ট করে গিয়েছে। অর্থাৎ সে কনফারেন্সে এসেছে জাস্ট নট টু শেয়ার হিজ অর হার দ্য স্কলারশিপ, বাট দ্য পারসন কেম হিয়ার অ্যান্ড ওয়েন্ট ফর মোর কোলাবোরেশন, কনফ্লুয়েন্স অফ আইডিয়াস অ্যান্ড নেটওয়ার্কিং। এবং অনেকে কিন্তু সাকসেসফুল হয়েছে। আমি মেন্টর করে আমি বোধহয় প্রায় 6-7 জনের সাথে আমি বলবো আমেরিকাতে আমি পাবলিশ করেছি। কাজ কিন্তু তারা করেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। আমি পার্সোনালি এটা যে আপনাকে বললাম যে আমি সবসময় মনে করি যে হোয়াট হ্যাভ আই ডান ফর মাই কান্ট্রি অফ অরিজিন। সো আপনি যে বলেছেন যে কথাটা একদম সত্যি, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মোর ডিফিকাল্ট দেন হিয়ার। এই যে ক্রাইটেরিয়া গুলো, আপনার ইমপ্লিসিট কারিকুলাম গুলো হচ্ছে আমাদের কাজ করা উচিত। ফ্যাকাল্টি সাপোর্ট নাই রিসার্চের জন্য। এখন ওই যে হিকাপ প্রজেক্টের মধ্যে একটা বোধহয় রিসার্চ অর্গানাইজেশন করেছেন, যা রিসার্চ কাউন্সিল অর সামথিং, যে আমাদের কিছু কিছু সিট মানি দেওয়া হচ্ছে। দিস আর গুড সাইন। আর প্রত্যেকটা দেশ কিন্তু 3 to 4% অফ দ্য জিডিপি দে স্পেন্ড অন এডুকেশন সেক্টর। আপনি বাংলাদেশে কত পার্সেন্ট দেখেন? আমরা যখন ছিলাম 4টা ছিল জেনারেল বিশ্ববিদ্যালয়, 2টো ছিল টেকনিক্যাল, একটা হচ্ছে বুয়েট, একটা ছিল হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি। আর সেখানে এখন 116টা প্রাইভেট, ইফ আই এম নট রং। আমি 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 এই জায়গাটা থেকে একটু প্রশ্ন করতে চাই, এটি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। তার কারণটি হচ্ছে, আমি বলছি না যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা রাতারাতি বাংলাদেশে সেটি বাস্তবায়ন করা হোক, কিন্তু আমি যেটি জানতে চাই, বাংলাদেশের মতো একটি দেশে, চমক হাসানের কাছ থেকে আমি একটু উত্তরটি নিয়ে তারপরে আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশের মতো একটি দেশে আমার সবাইকেই কেন অনার্স মাস্টার্স ডিগ্রি হতে হবে? কেন আমার প্রতিটি কলেজে সে গ্রাজুয়েশন করার সুযোগগুলো একদম ছড়িয়ে দেওয়া হবে? এটি কি শিক্ষার যে মান, সেটি কি আসলে উন্নত করতে পারে যে সবাই আমরা মাস্টার্স ডিগ্রি, ব্যাচেলর? সেই জায়গাটিতে একটু কনফিউশন আছে। চমক হাসানের একটু মতামতটি আমি নিয়ে নিতে চাই, যে কেন আমরা সবাই ইচ্ছা করলে সবাই অনার্স মাস্টার্স এর একটি ডিগ্রি আমাদের হয়ে যায় বাংলাদেশে। এদেশে এটি অনেক কঠিন, এদেশে অনেক অনেক কঠিন আমেরিকাতে। এখন একটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে আমাদের তো বাংলাদেশে প্রচুর মানুষ, ফলে মানুষ যখন অনেক বেশি হবে, আপনার তখন মানুষকে ফিল্টার করা, যে আমি কোন মানুষগুলোকে চাকরি দেবো, কোন মানুষগুলোকে একটা জায়গায় সুযোগ দেবো, তখন ফিল্টার করার প্রক্রিয়াটা খুব কঠিন হয়ে যায়। যে কারণে স্যার বলছিলেন যে আমাদের বুয়েটে চান্স পাওয়া আসলে এখানকার যে কোনো ভার্সিটি থেকে চান্স পাওয়ার থেকে অনেক বেশি কঠিন। তার একটা কারণ হচ্ছে যে আমাদের মানুষ অনেক, সেখানে বুয়েটের মানে আমাদের সংখ্যা কিন্তু খুব অল্প, আমরা মাত্র 1000, এখন 1300 মাত্র সিট। তার জন্য এত মানুষ একসঙ্গে কম্পিটিশন করছে। সো চাকরির বাজারে কিন্তু তাই। তো বাংলাদেশে যেটা হচ্ছে যে যখন চাকরির বাজারে যেতে যাচ্ছে একজন ছাত্র, তো তাকে কোনোভাবে তার একটা কোয়ালিফিকেশন তাকে দেখানো দরকার। তো সেই কোয়ালিফিকেশন তারা কিভাবে দেখাবে? যেরকম আমেরিকাতে একটা ছেলে যদি সে কোনোভাবে হাই স্কুল পাশ করলো, করার পরে যদি সে কোনো কিছু ব্যবসা করতে চায় বা কিছু করতে চায়, তার জন্য সেই সুযোগটা কিন্তু আছে, আমরা সেই সুযোগটা তার জন্য পথটা রাখি। বাংলাদেশে এখন যেটা হয়েছে যে আমরা শুধুমাত্র কলেজ পাশ করার পরে তাকে আমি চাকরি দিতে আসলে পারছি না, কারণ আমাদের চাকরির বাজারটা এত ছোট যে শেষ পর্যন্ত মানে এটা কিছুটা বলা যায় যে বাজার কেন্দ্রিক ব্যাপারটা হয়ে গেছে আর কি, মানে মার্কেট ড্রিভেন একটা ব্যাপার হয়ে গেছে। ফলে তাকে যদি ওখানে এসে পৌঁছতে হয়, তাহলে তাকে আরেকটা ফিল্টারের মধ্য দিয়ে আসতে হয়। এখন আমাদের ওই যেটা হয়েছে যে উচ্চশিক্ষা যেটা হয়েছে সেটা হলো ওরকম একটা ফিল্টারের মতো একটা ব্যাপার হয়েছে, যে আচ্ছা কারো যদি সে যদি একটু স্নাতকতা যদি থাকে তাহলে সে ওই চাকরির বাজার আর একটু এগিয়ে গেল আর কি। মানে এটা এরকম না যে আমাদের দেশের জন্য কতটুকু দরকার, তার এই শিক্ষাটা আসলেই প্রয়োজন আছে কিনা, সেটা একটা খুবই আলাদা একটা প্রশ্ন। এবং হয়তো মানে এটা খুব মানে একটা ফিলোসফিক্যাল একটা প্রশ্ন আসলে, যে আমাদের কতটুকু দরকার আসলে তাকে এই শিক্ষাটা তার সরাসরি কোথাও কাজে লাগছে কিনা। এরকম হয়তো অনেক শিক্ষাই সত্যি কথা রয়ে গেছে যে জিনিসগুলো হয়তো তার সরাসরি জীবনে হয়তো কাজে লাগবে না। হয়তো কেউ একজন পালিতে হয়তো পড়ালেখা করছে বা
সংস্কৃত বিভাগে পড়ালেখা করছে, সত্যি কথা হচ্ছে যে আমাদের দেশে সেটা নিয়ে কাজ করার বা সেটা নিয়ে চাকরি করার খুব সুযোগ আসলে নেই। কিন্তু সেই বিষয়টা তাকে পড়তে হচ্ছে। কারণ সেটা পড়ার পরে যেটা হচ্ছে যে সে হয়তো ওখানে শিক্ষক হচ্ছে কয়েকজন, কিন্তু সেটা বাদে বাদবাকি যারা তারা শেষ পর্যন্ত হয়তো অ্যাডমিনিস্ট্রেশন কোঠায় তারা বিসিএস দিচ্ছে বা এরকম ছোট ছোট জায়গায়, বিভিন্ন জায়গায় তারা ব্যাংকে হয়তো কাজ করছে, এরকম জায়গাগুলোতে তারা ছড়িয়ে পড়ছে। এই মূল কারণটা তৈরি হয়েছে যে আমাদের এই কর্মক্ষম জনগণকে আমরা চাকরি দিতে পারছি না তার যোগ্যতা অনুসারে। ফলে ওই জায়গাটায় আমাদের এই যে উচ্চশিক্ষা, সেটা একটা কাইন্ড অফ ফিল্টারের মতো একটা ব্যাপার হয়ে গেছে যে আচ্ছা, তার জন্য স্নাতক যদি সে করে তাহলে তাকে আমরা মনোনয়ন করবো। ফলে তার জন্য আর কোনো পথ আসলে খোলা আমরা রাখিনি। মানে এটা এরকম না যে তার সামনে অনেকগুলো পথ আছে যে আচ্ছা ঠিক আছে, একটা ছেলে সে হয়তো কলেজ পর্যন্ত পড়ালেখা করলো, করার পরে আমরা জানি যে কলেজ পর্যন্ত পড়লে সে যথেষ্ট যোগ্য, আমরা তাকে চাকরি দিয়ে দিই। সেটা আমরা করতে পারছি না আমাদের দেশে। ফলে আমরা বাধ্য হয়েই ওরকম একটা জায়গায় চলে যেতে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমি একটু সম্পূরক প্রশ্ন জুড়ে দিতে চাই। বিষয় ভিত্তিক পড়াশোনা কিংবা দক্ষভাবে গড়ে তোলা, কারণ কারিগরি শিক্ষায় বলি যেমন আমি খুব মজা করে একটি কথা বলি, আমি যখন আইআরএ ভর্তি হয়েছি ইন্টারন্যাশনাল রিলেশনসে, তখন সবাই বলতো যে এটি আসলে যেহেতু এটি খুব ভালো একটি সাবজেক্ট, প্রথম দিকে একটি সাবজেক্ট বলতে ভালো লাগে, কিন্তু আসলে কতটুকু কাজে লাগবে বাস্তবিক জীবনে সেটি নিয়ে আমরা মজা করতাম, ফ্রেন্ডরা গল্প করতাম যে এটি আসলে বাস্তবিক। কারণ বাংলাদেশে আমি সেই জায়গাটি থেকে একটু প্রশ্ন করতে চাই, কারণ আমি এখানে দেখেছি যখন আমি চাকরি সার্চ করেছি, বিভিন্ন সিটি জব, গভর্নমেন্ট জব, এখানে কিন্তু পড়াশোনা আপনার একাডেমিক কোন বিষয়ে সে অনুযায়ী আপনাকে কাউন্ট করছে যে আপনি এই বিষয়ে কোয়ালিফাইড কিনা, আপনি এই বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন। কিংবা আপনি যদি পড়াশোনাও করতে যান যে আপনার আসলে ব্যাকগ্রাউন্ড কি ছিল, আর সমস্ত কিছুই এই যে বিষয় স্পেসিফিক করা, আমি সেই জায়গাটি থেকে চমক হাসানের কাছ থেকে আরেকটু নিয়ে নিতে চাই যে এটি কি আসলে স্পেসিফিক করা উচিত না, যে আমি সবাই এই যে পালিতে কিংবা আমরা বিভিন্ন বিষয়ে পড়ছি, শুধু আমার একটি সার্টিফিকেট না, আমার দক্ষ নাগরিক দরকার। আমি যখন প্রবাসের জন্য এসে দক্ষ নাগরিক হিসেবে আসে, অদক্ষ হিসেবে নয়। সে একটু বিষয় ভিত্তিক করে দেয়, যে কারণে বুয়েটের ছেলেমেয়েরা খুব ভালো করে এখানে এসে আমি এটা বলি। তার কারণটি হচ্ছে তাদের যে ফিল্ড গুলো আছে আমেরিকায় উন্মুক্ত। চমক হাসানের কাছে জানতে চাই, একটু বিষয় ভিত্তিক করা উচিত না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়? আচ্ছা, এটা মনে হয় যে সরকার থেকে এই জিনিসগুলো আরো চিন্তা করা দরকার আছে, এবং আমি মনে করি যে কিছু জায়গায় এটা বিষয়ভিত্তিক করা দরকার আছে। পাশাপাশি আবার মানে আমি কিন্তু বলছি না যে বাংলা বা পালি এরকম এই বিষয়গুলোকে আমি আসলে কোনোভাবেই, দরকার আছে, এটা হ্যাঁ। খুবই জরুরি। এই জিনিসগুলো আসলে আমাদের সমাজের জন্য খুবই জরুরি। মানে এটাকে আমি মানে যথেষ্ট সম্মান দিয়েই, আমি নিজেও যেহেতু আমার নিজের আরেকটা পরিচয় আছে শিল্পের দিকে, তো আমি ওই জিনিসগুলোকে আমি নিজে প্রচন্ড ভালোবাসি, ওই জায়গাগুলো আমার অনেক ভালোবাসার একটা জায়গা। তো আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি। আমার যেটা মনে হচ্ছে যে প্রযুক্তির যে কারণে হয়তো আমি নিজেই হয়তো প্রযুক্তির দিকে যে চলে এসেছি, আমার মূল কাজ যেটা প্রযুক্তির দিকে, তার একটা বড় কারণ হচ্ছে যে চাকরির বাজার। সত্যি কথা বলবো, একদম খুবই ন্যারো মাইন্ডে যদি বলি, আসলে তার একটা কারণ হচ্ছে, কারণ আমরা জানি যে আমি যদি শিল্পের দিকে থাকি, তার থেকে আমি যদি প্রযুক্তির দিকে থাকি, তাহলে আমার চাকরির বাজার বেশি, আমি সেটা বেশি কাজে লাগাতে পারি। তো সরকার থেকে যদি আমি দেশের কথা যদি চিন্তা করি, তখন আসলে ওইভাবেই চিন্তা করা যেতে পারে যে আমাদের দেশের জন্য কতটুকু মানে এই প্রযুক্তির মানুষগুলো কতটুকু দরকার, আমরা সেইভাবে চিন্তা করে একটা বড় পরিকল্পনা করে আমরা শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ওই জিনিসগুলো চিন্তা করতে পারি। সেই জিনিসগুলো দরকার আছে অবশ্যই। সেটা নিয়ে আমার মনে হয় যে কোনো দ্বিমত নেই। তো এটা অনেকদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থার নিয়ে অনেক কথা হচ্ছে যে কিভাবে আমাদের এটা করা উচিত। আমাদের কারিগরি শিক্ষার কথা আরো বারবার করে এসেছে যে সেই জিনিসগুলোতে আমাদের আরো জোর দেওয়া উচিত। তো সেটা আমি মনে করি যে এটা দরকার আছে। যেরকম আমি যদি জাপানের কথা চিন্তা করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহাযুদ্ধের পরে, তাদের বিশ্বযুদ্ধের পরে আপনি চিন্তা করুন যে তারা কিন্তু প্রায় ধসে গিয়েছিল। তাদের অর্থনৈতিক অবস্থার কথা আপনি চিন্তা করুন, বা সব দিক থেকে তারা মানে কতটা একটা খারাপ একটা অবস্থায় ছিল 1945-এর পরে। কিন্তু তারপরে তারা যখন এই শিক্ষার দিকে তারা জোর দিয়েছে, তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে জোর দিয়েছে, তারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা মানে ঘুরে দাঁড়িয়ে এবং একটা দারুণ একটা অবস্থায় তারা কিন্তু শেষ পর্যন্ত চলে আসতে পেরেছে। সেই কাজটা করেছে সিঙ্গাপুর। তাদের নিজস্ব কোনো আহ তাদের কোনো অবকাঠামো নেই, তাদের কোনো খনিজ সম্পদ নেই, কিছুই নেই, প্রায় কিছু ছিল না একটা সিঙ্গাপুরের মতো দেশে, কিন্তু তারা এখন দেশের মানে সারা পৃথিবীর মধ্যে একটা উন্নত একটা জায়গায় চলে এসেছে। তাদের একটা বড় কারণ হচ্ছে তারা শিক্ষার ওই জায়গাটা তারা জোর দিয়েছে, যে কোন কোন শিক্ষায় আমরা জোর দিয়ে আমরা সেখান থেকে আমরা দেশের একটা প্রোডাক্টিভ একটা জিনিস আমরা তৈরি করবো, যেটা সারা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। মানে শেষ পর্যন্ত একটা দেশ কিভাবে এগিয়ে যায়, যে আমরা শেষ পর্যন্ত কিছু একটা প্রডিউস করছি, যে আমাদের কিছু একটা প্রোডাকশন করা দরকার, যে প্রোডাকশনটা আমরা বিশ্বের কাছে পৌঁছে আমরা বিশ্ব থেকে আমরা টাকা নিয়ে আসবো, আমাদের এখানে একটা অর্থনৈতিক ভাবে আমরা এগিয়ে যাব। আমরা সেই কাজটা এখন অন্যভাবে আসলে করছি। আমরা মানুষ মানুষ পাঠানোর মাধ্যমে করছি, কিছুটা বলা যায় যে আমরা যখন মানুষের কাছ থেকে রেমিটেন্স পাচ্ছি, সেটা
এটার আরেকটা নিচু একটা ভার্সন আসে। আমি বলতে চাচ্ছি না যে এটাই করা উচিত, এটাই আমাদের একমাত্র উপায়, এটা আমি বলতে চাই না। আমাদের আরো দক্ষ জনগোষ্ঠী যদি তৈরি করা যায়, যে আমরা এই কাজটা যদি করতে চাই, যে আমরা সারা পৃথিবীর মধ্যে বেস্ট ইঞ্জিনিয়ার তৈরি করবো, যাদেরকে আমরা সারা পৃথিবী ছড়িয়ে দেবো, এই কাজটাও কিন্তু করা যায়। তখন আমরা সেভাবে আমাদের কারিকুলাম ডেভেলপ করে আমরা সেভাবে সেটা নিয়ে আমরা পৃথিবীকে ছড়িয়ে দিতে পারি, এবং সেখান থেকে আমরা কিন্তু ভালো অ্যামাউন্ট আমাদের দেশে আসতে পারি, এবং সেটা দেশকে আসলে সমৃদ্ধ করবে। তো এটা আসলে অনেক প্ল্যানিং এর একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি একমত যে আসলেই আমাদের ওই জিনিসগুলো নিয়ে ভাবনার অবকাশ আছে। পরিকল্পনা মাফিক। আমি স্যারের কাছে